Hello, good evening everyone, and welcome to IELTS Live Solve Class. সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই আমরা ভালো আছি। ঠিক আছে, আজকে আমরা আবারও চলে এসেছি মেন্টরস লার্নিংয়ের পক্ষ থেকে আরেকটি ক্যামব্রিজ সলিউশন ক্লাস নিয়ে। আপনারা যারা অলরেডি জয়েন করেছেন অবশ্যই জানাবেন যে জয়েন করেছেন। আমার ভয়েসটা একটু ক্র্যাক হচ্ছে, প্লিজ এটা আজকে ওভারলুক করেন। তবে আশা করছি আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো। আমাদের আজকের কন্টেন্টটা কিন্তু খুবই স্পেশাল। বাট কন্টেন্ট শুরু করার আগে, যেহেতু মাত্র শুরু হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের সাথে আরও কয়েকজন জয়েন করুক, তারপরে আমরা শুরু করে দেব। এবং যারা অলরেডি চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে দেখব কী হয়। দেখি তো আমাদের মধ্যে কয়জন আছি। যারা যারা অলরেডি জয়েন করেছেন অবশ্যই একটা হাই দেবেন। আজকে আমি আবারও দেখবো কে কে প্রথম থেকে আছেন। এবং যারা রেগুলারলি লাইভ দেখেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ। কিন্তু লাইভ দেখলেই হবে না, লাইভ কিন্তু আমাদের দেখে দেখে বুঝে বুঝে শিখতে হবে। সো আমরা কি শিখতে পারছি কি না এটাও কিন্তু জানাবো, প্রগ্রেস কেমন হচ্ছে। যারা রেগুলারলি লাইভে আসেন অবশ্যই জানাবেন যে আপনি কি নিজের প্রগ্রেসটা দেখতে পারছেন কিনা। সো দেখি ততক্ষণে আমাদের মধ্যে আছে এই পর্যন্ত কে কে জয়েন করেছে। আবারও বলছি, যারা আমরা আজকে এখনই লাইভ জয়েন করেছি অবশ্যই জানাবো। একটু পরে কন্টেন্ট শেয়ার করবো, তারপরে আমরা শুরু করবো। কিছুক্ষণ সময় নিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছি আসমাল হাসান রিয়া জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ আসমাল হাসান রিয়া আজকের ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, তো কিছুক্ষণ সময় গেল, আমরা যারা আজকে ক্লাসে জয়েন করেছি তারা আমরা আজকের কন্টেন্টটা কি, আপনারা যারা গত ক্লাস থেকে দেখে এসেছেন তারা কিন্তু আজকে খুব ভালো করে জানেন যে কন্টেন্ট কি, কারণ গত ক্লাসেও আমরা এটাই করেছিলাম। আজকে আমরা করব ক্যামব্রিজ রিডিং টেস্ট সলভ ফ্রম 18, ক্যামব্রিজ 18-এর প্রথম টেস্টের রিডিং সলিউশন। অলরেডি এই রিডিংয়ের কিন্তু আমরা প্রথম যেটা ছিল ওটা শেষ করেছি, সেকেন্ড প্যাসেজের অনেকগুলো কোয়েশ্চেন শেষ করেছি। আজকে যেটা করব, আজকে সেকেন্ড প্যাসেজ যতটুকু বাকি ছিল ওটা কমপ্লিট করব এবং আমরা থার্ড প্যাসেজে চলে যাব, যতটুকু সম্ভব হয় করব। তবে তাড়াহুড়া না, ধীরে ধীরেই করব, বুঝে বুঝে আগাবো। সো আজকে ক্লাসটি শুরু করার আগে কিছুক্ষণ অপেক্ষা করি। আজকে আমি জানি ছুটির আগের দিন, সবাই এখন ছুটির মধ্যে আছেন, হয়তোবা এক এক ব্যস্ত আছেন, আজকে হয়তোবা একটু ভিউয়ারশিপ কম হবে, বাট দিস মিনস মোর অপরচুনিটি ফর ইউ। আপনার যদি পার্সোনালি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আজকে দেখা যাচ্ছে যে কমেন্ট সেকশনটা একটু ইনঅ্যাক্টিভ থাকতে পারে, সো আপনার যেটা জানার অবশ্যই জানাবেন যারা আছেন। আজকে আমি ক্লাস শুরু করার আগে একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই হচ্ছে যারা আইএলস দেয়, আইএলস দেওয়ার পরে আমাদের সবার টার্গেট কি, বাইরে যাওয়া। তবে বাইরে প্রসেসটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস। ঠিক আছে, খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস, এবং ওইখানে কিন্তু আমাদের অনেক কিছু জানা লাগে, বোঝা লাগে। তো আইএলসে যেরকম আপনারা আমাদের কাছে এক্সপার্টসদের থেকে আপনারা হচ্ছে হেল্প নিচ্ছেন, ঠিক এইভাবেও বাইরে যাওয়ার যে প্রসেসটা, যত ডকুমেন্টস আছে, যত যা আছে, যে প্রসেসিং এভরিথিং, কিন্তু আপনাকে একজন এক্সপার্ট অনেক সাহায্য করে দিতে পারবে। সো ওই এক্সপার্টদের মধ্যেই একজন পরে হচ্ছে কি একটা এজেন্সি, পরে হচ্ছে আমাদের স্টাডি অ্যাব্রড। মেন্টরসের স্টাডি অ্যাব্রড কিন্তু অনেক সাকসেসফুল একটা কি বলে যে এজেন্সি, বিকজ যেটা হয় যে আমাদের স্টাডি অ্যাব্রড কিন্তু অনেক ইন্টিগ্রেটেড। আপনি দেখা যাচ্ছে যে মেন্টরস থেকে আমাদের সাথে আইএলস করছেন এবং ওখান থেকে স্টাডি অ্যাব্রডে যাচ্ছেন, এখানে একটা ভরসা পাবেন। এবং দেখবেন যে আ লট অফ দ্য থিংস, যেসব কঠিন ডকুমেন্টস, তারপর ব্যাংক সলভেন্সি, তারপর অনেক কিছুই কিন্তু লাগে বাইরে যাওয়ার জন্য। লট অফ দ্য থিংস দেখবেন যে স্টাডি অ্যাব্রড থেকে করে দিচ্ছে।
অন টপ অফ দ্যাট ফর মেনি কান্ট্রি স্টাডি অ্যাব্রোডে কিন্তু আপনার কোনো চার্জ দেওয়া লাগছে না। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গো, ইনশিওর যে আপনি ভিসা হচ্ছে, আপনার ভিসা হচ্ছে, আপনার অফার লেটার হচ্ছে, স্টাডি অ্যাব্রোড প্লেস ইউ শুড লুক অ্যাট। ঠিক আছে? সো স্টাডি অ্যাব্রোড নিয়ে আজকে কিছুক্ষণ কথা বললাম, কারণ অ্যাজ আই সেড যে অনেক স্টুডেন্টই আসে, অনেক স্টুডেন্ট তারা আইএলস দেয়, আইএলস দেওয়ার পরে তারা আসলে শিওর থাকে না, দে আর আনশিওর তারা কোন দেশে যাবে, তাদের জন্য কোন দেশটা ভালো হবে। সো এই ধরনের কাউন্সিলিংয়ের জন্য চোখ বন্ধ করে স্টাডি অ্যাব্রোডের সাথে কানেক্ট হতে পারেন। আচ্ছা, তো দেখি ততক্ষণে আমাদের সাথে আর কে কে জয়েন করেছেন। আর তেমন কোনো কমেন্ট পাচ্ছি না আমি। অলরেডি যেহেতু 5 মিনিট হয়ে গেছে, আমরা আজকের লাইভটি এখানে শুরু করব। যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আমি দেখতে পাচ্ছি ফারাবি হোসেন, আয়াজ এসেছেন প্রেজেন্ট। স্যার ভাই 2 মিনিটস মোটিভেশন দেন, 2 উইকসে কীভাবে প্রেপ নিয়ে আয়াজ 2 সপ্তাহ প্রিপারেশন, 2 মিনিটে মোটিভেশন, 2 সপ্তাহ প্রিপারেশন। দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। কিন্তু হ্যাঁ, 2 সপ্তাহ প্রিপারেশনে হয়তোবা অনেকেই তাদের ডিজায়ার্ড স্কোরটা নিয়ে আসতে পারবে যদি তাদের ফাউন্ডেশন ভালো থাকে। যেটা বলবো, থিওরিটিক্যাল বেশি নলেজ নেওয়ার দরকার নাই, ডিরেক্ট গো প্র্যাকটিস। এবং যদি পারেন মক টেস্ট, সবচেয়ে বেস্ট হচ্ছে মক্স। গো ইন টু দ্য মক্স, ট্রাই টু এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট টেকনিক্স অ্যান্ড সি হোয়াট ওয়ার্কস ফর ইউ। ঠিক আছে? মকের উপরে বেটার কোনো প্র্যাকটিস আর হতেই পারে না। সো উইথ দ্যাট আমরা ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি ওয়ান্স এগেন দ্য কন্টেন্ট ইজ ক্যামব্রিজ রিডিং টেস্ট সলভ, ক্যামব্রিজ 18 থেকে টেস্ট 1। আমরা অলরেডি ক্যামব্রিজ 18-এর টেস্ট 1-এর যে প্রথম প্যাসেজটি ছিল ওইটা করেছি, এবং গত ক্লাসে ফরেস্ট ম্যানেজমেন্ট ইন পেনিসিলভেনিয়া ইউএসএ, এটা ছিল আমাদের রিডিং প্যাসেজ 2। এই রিডিং প্যাসেজ 2ও আমরা অনেকটুকু করেছি। কি করছি দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেক কিছু মার্ক করা আছে। তো যারা আমরা আছি যে আজকে জয়েন করেছি কিন্তু এগুলো আমরা মিস করেছি, তারা কিন্তু আমরা গত ক্লাসের যে লাইভটা ছিল, গত যে লাইভটা, ওটা কিন্তু আমরা দেখতে পারবো। আমরা 2 জায়গায় দেখতে পারবো। আমরা চাইলে মেন্টরস লার্নিংয়ের যে ফেসবুক পেজ আছে এখান থেকে দেখতে পারি, অথবা মেন্টরস লার্নিংয়ে ইউটিউবে গেলে একটা সবগুলো ভিডিও সুন্দর করে সাজানো আছে, ওখান থেকেও আমরা দেখতে পারি। সো কতটুকু করছিলাম, এখানে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন আমাদের হচ্ছে 14 থেকে 18 পর্যন্ত করা আছে। সো এগুলো ডান। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা ক্লাসিফিকেশন 19 থেকে 21, এটাও শেষ আমাদের করা। ও, আমাদের ফাইনালি বাকি ছিল কিছু সেন্টেন্স কমপ্লিশন। দেখতে পাচ্ছি চুজ 1 ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, কিসে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, মানে হচ্ছে আমাদের সেন্টেন্স কমপ্লিশনটা বাকি রয়ে গেছে। রাইট ইউর আনসার্স ইন বক্সেস 22 to 26 অন ইউর অ্যান্সার শিট। তো সেন্টেন্স কমপ্লিশন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেন্টেন্স কমপ্লিশন কিন্তু জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে গত ক্লাসে বলেছিলাম যে আমরা কিছু টেকনিক্স দেখব, যেই টেকনিক্সের দ্বারা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একেবারে 100% অ্যাকুরেসি নিয়ে আসা সম্ভব, যে আপনি যেই কটা করবেন তার মধ্যে যেন একটাও ভুল না হয়। হ্যাঁ, এক্স আহমেদ কমেন্ট করেছেন, হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ভেরি গুড, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আরও কয়েকজন জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের ক্লাসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আর একটু ডিপলি দেখব। সো সেন্টেন্স কমপ্লিশন যেটা বলছিলাম, যে সেন্টেন্স কমপ্লিশন তেমন কিছু না, এটা হচ্ছে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্ক ফিলিং, গ্যাপ ফিলিং যেটা চিনে এসেছি ছোটোবেলা থেকে, ওইটাই। তবে এখানে দেয়ার আর 2 থিংস দ্যাট উই ক্যান ডু, যেগুলো কিনা আমাদের কিন্তু অ্যান্সারের অনেক কাছে নিয়ে যাবে এবং অ্যান্সারটা 100% অ্যাকুরেসি নিয়ে আসতে সাহায্য করবে। সো প্রথম জিনিস হচ্ছে, দিস ইজ সামথিং নোন অ্যাজ দ্য প্রেডিকশন, যে আপনি ধারণা করতেছেন, প্রেডিক্ট দ্য আনসার্স। আপনি কোয়েশ্চেনটা তো পড়বেনই, কোয়েশ্চেনটা কী চেয়েছে এটা তো খুব ভালো করে বুঝবেন, এগুলো আলাদা করে বলার কিছু নেই। তবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রেডিক্ট করা যায়, এবং এই প্রেডিকশনটা হচ্ছে মোটামুটি 3টা জায়গা থেকে আসে। প্রেডিকশন অথবা ধারণা, আন্দাজ কীভাবে করতে পারবেন? প্রথমত আপনার কোয়েশ্চেনের আন্ডারস্ট্যান্ডিং, হাউ ওয়েল ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেনে কী চেয়েছে এটা আপনি কতটা ভালো বুঝতে পেরেছেন। সেকেন্ডলি, ইয়োর নলেজ অফ গ্রামার, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি হচ্ছে, এখানে দেখবেন 1 ওয়ার্ড অনলি, যে কোনো একটা জায়গা খালি আছে। ফ্রম আ গ্রামাটিক্যাল সেন্স
পার্টস অফ স্পিচ ব্যবহার করে আপনি যদি ধরতে পারেন যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমার একটা অ্যাডজেক্টিভ বসবে, না একটা নাউন বসবে, না একটা অ্যাডভার্ব বসবে, এই সেন্সটা কিন্তু আপনাকে প্রেডিক্ট করাতে অনেকটাই হেল্প করবে, যেখানে কিনা আপনি এত অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারবেন যে হয়তোবা টপিকে অথবা যেটা কোয়েশ্চেন করেছে ওটার কাছেই অনেক চলে যাচ্ছেন অ্যান্সারে। তারপরে থার্ড হচ্ছে ইউর টপিক্যাল নলেজ। যদি যেই টপিকটা নিয়ে কথা হচ্ছে এই টপিকটা নিয়ে আপনি আগেও একবার কিছু পড়ে থাকেন, আগেও যদি একবার সলভ করে আসেন, তাহলে কিন্তু আপনার এই টপিকের উপরে যথেষ্ট পরিমাণ একটা নলেজ অলরেডি আছে। ওইখান থেকেও কিন্তু আমরা চাইলে প্রেডিক্ট করতে পারি। প্রেডিকশন 3 জায়গা থেকে করতে পারতেছি। 3টা জিনিস থাকতে হবে: গ্রামাটিক্যাল সেন্স, টপিক্যাল নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন। বাট শুধু প্রেডিক্ট করলেই হবে না। Prediction will not take you to that 100% accuracy. What will? Fill in the blanks এ আমরা যেটা করব, আফটার অ্যান্সারিং আমরা প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে আরেকবার পড়ব। We will read the completed sentence. ঠিক আছে? এটার কারণ কি? Read the completed sentence. So, why would I read the completed sentence? এটার একটা কারণ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের যখন আমি একটা ওয়ার্ড বসাবো, আমার মনে হচ্ছে যে এটা আনসার, এই ওয়ার্ডটা বসানোর পরে পুরো সেন্টেন্সটা আমি আরেকবার পড়বো। পড়ার উদ্দেশ্য থাকবে দুইটা জিনিস আমি চেক করব। 1, ইজ দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট? আমার কাছে কি গ্রামাটিক্যালি সেন্টেন্সটাকে কারেক্ট মনে হচ্ছে? গ্রামাটিক্যাল নলেজ যদি অনেক বেশি নাও থাকে সমস্যা নেই, যে 1-2টা ভুল এদিক ওদিক হলে কিন্তু আমরা ধরতে পারি, আমাদের বুঝি যে হ্যাঁ এখানে কোনো একটা ঝামেলা আছে। সেকেন্ড, ইজ দ্য সেন্টেন্স মিনিংফুল? যদি এরকম হয় যে আপনি কোয়েশ্চেনটা বুঝেছেন, আপনি প্যাসেজে লোকেশন ঠিকমতো নিয়ে অ্যান্সার করেছেন, সেন্টেন্সটা কমপ্লিটেড সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্টও হচ্ছে এবং একটা মিনিংফুল সেন্টেন্সও হচ্ছে, দেয়ার ইজ অলমোস্ট নো চান্স, 99% চান্স দ্যাট ইউ আর কারেক্ট। 1% চান্স থাকতে পারে যে আপনার ওইখানে অ্যান্সারটা ভুল হয়েছে। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই দুইটা পাওয়ারফুল টুল, predicting the answer and reading the completed sentence, can allow us to get that 100% accuracy, যেন fill in the blanks এ একটা ভুলও না হয়। সো আমরা ঠিক এটাই আজকে কাজে লাগাবো, দেখবো যে হয় কিনা। দেখি তো আমাদের আজকে এই পর্যন্ত কয়জন জয়েন করেছেন। আজকে যেহেতু ছুটির দিন, বোঝাই যাচ্ছে যে তেমন একজন মানুষ আজকে নেই আমাদের সাথে। সো যারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে যা যা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি কিনা। সো আমরা উইথ দ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি। Some dead wood is removed to avoid the possibility of, আচ্ছা, যে কিছু ডেড উড হচ্ছে সরানো হচ্ছে টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ, কোনো একটা কিছুর চান্স, ঠিক আছে, পসিবিলিটি আর ডেড উড। সো ডেড উডের জন্য পসিবিলিটি, কোনো কিছুর পসিবিলিটি অ্যাভয়েড করার জন্য, দেখা যাক পসিবিলিটি অফ সামথিং, এই সামথিংটা কি এটা আমাদের পড়ে বের করতে হবে। আমরা সবগুলো কোয়েশ্চেন আগে পড়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর দ্য ড্যাশ ফ্রম দ্য টপস অফ কাট ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ দ্য সয়েল কোয়ালিটি। সো সয়েল কোয়ালিটি, মাটির কোয়ালিটি ইমপ্রুভ করতেছে হচ্ছে গাছের কোনো একটা কিছু ফ্রম দ্য টপ অফ দ্য কাট ট্রিজ, মানে কাটা গাছের যে টপ থাকে ওইখান থেকে সয়েলকে ইমপ্রুভ করতেছে, মাটিকে। Some damaged trees should be left as their dash provide habitats for a range of creatures. So কিছু ড্যামেজ ট্রি রাখা উচিত, তাদের কোনো একটা কিছু হ্যাবিট্যাট ফর এ রেঞ্জ অফ ক্রিয়েচার্স, মানে ক্রিয়েচার্স মানে হচ্ছে বিভিন্ন ধরনের জাতি প্রজাতি যারা থাকে আর কি, পশু পাখি, আর হ্যাবিট্যাট মানে কি বাসস্থান। সো ড্যামেজ ট্রি, ঠিক আছে, ক্ষয় হয়েছে এমন গাছের কোনো কিছু থেকে যাওয়া উচিত, সাম ড্যামেজ ট্রি থেকে যাওয়া উচিত, তাদের কোনো কিছু হচ্ছে একটা বাসস্থান দিচ্ছে এইসব ক্রিয়েচারদের। তারপর সাম ট্রিজ দ্যাট আর স্মল সাচ এস ড্যাশ আর এ সোর্স অফ ফুড ফর অ্যানিমালস অ্যান্ড ইনসেক্টস। তো কিছু কিছু ছোট গাছ, যেমন কিনা এখানে একটা গাছের নামই হবে, কারণ এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, ঠিক আছে। আপনারা দেখেন সাম ট্রিজ দ্যাট আর স্মল, আমরা সাচেস কখন বলি, ঠিক আছে, লাইক সাচেস যখন আমরা একটা এক্সাম্পল দিই। সো আমি বুঝতে পারতেছি এখানে কোনো একটা গাছের নাম হবে, আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে, ইট উইল বি আ নেম। সো আমি একটা প্রেডিক্ট করতেছি, আর এ সোর্স অফ গুড ফুড ফর অ্যানিমালস। সো সোর্স অফ ফুড আর স্মল ট্রিজ অ্যান্ড ইনসেক্টস। Any trees that are dash should be left to grow as they add to the variety of species in the forest. So যে কোনো একটা ট্রি যেটা কিনা কোনো কিছু, something regarding the tree should be left to grow as they add to the variety of the forest.
ভ্যারাইটি অফ স্পিসিস, যে তারা হচ্ছে ফরেস্টে কত ধরনের ডিফারেন্ট জাতের গাছ আছে ওইটা বাড়াচ্ছে। সো এই ছিল আমাদের কোয়েশ্চেন্স। আমরা এখানে একটাতে প্রেডিকশন দেখলাম, চাইলে আরও প্রেডিক্ট করতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে বাকিগুলো আমি আর বেশি একটা প্রেডিকশন দিতে যাচ্ছি না, ঠিক আছে? আই ডোন্ট থিঙ্ক অত সহজে প্রেডিক্ট করা যাচ্ছে। সো আমরা এখন খুঁজি প্রথমেই ডেড উড, সয়েল কোয়ালিটি, ড্যামেজ ট্রিজ, স্মল ফুড ভ্যারাইটি স্পিসিস। দেখি এইসব জিনিস আমরা কই পাই। আচ্ছা, তো যেহেতু এফ পর্যন্ত আমরা দেখেছিলাম, আমরা এখন জি থেকে দেখি। থিনিংস অ্যান্ড ডেন্স অ্যাট ডেড উড। আচ্ছা, এই যে ডেড উড পেয়ে গেছি। উড রিমুভাল নিয়ে কিছু একটা পড়তেছিলাম। ডেড উড রিমুভড, এই যে রিমুভ টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ। সো ডেড উড হচ্ছে সরানো হচ্ছে কিসের জন্য? কোনো একটা কিছু অ্যাভয়েড করার জন্য। দেখা যাক। থিনিংস অ্যান্ড ডেন্স অ্যান্ড কি থিনিংস অ্যান্ড ডেড উড রিমুভাল ফর ফায়ার প্রিভেনশন অলসো center on the production of low use wood. However, it is important to remember that some retention of what many would classify as low use wood is very important. The tops of the trees that have what many would say classify as low wood is very important. Sorry. The tops of trees that have been cut down should be left on the side so that their nutrients cycle back to the soil. আচ্ছা, এখানে কি বলছে? ডেড উড ফর ফায়ার প্রিভেনশন। ফায়ার প্রিভেনশন মানে কি? ফায়ার প্রিভেনশন মানে হচ্ছে কি, যে যেন আগুন লাগার যে চান্সটা এটা কমে যায়। প্রিভেনশন মানে হচ্ছে যে কোনো কিছু থেকে বিরত করা, যে প্রিভেন্ট করা। সো ডেড উড সরানো হচ্ছে ফর ফায়ার প্রিভেনশন, তার মানে কি যেন আগুন না লাগে। সো আমাদের কিন্তু এখানে পসিবিলিটি অফ কি দেওয়া, সাম ডেড উড ইজ রিমুভ টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ ফায়ার, যে আগুন লাগার যেই পসিবিলিটিটা ওইটা যেন না থাকে। সো আমাদের এটা অ্যান্সার হচ্ছে ফায়ার। তারপরে আমরা পরেরটা দেখবো। The dash from the tops of cut trees can help improve quality. Soil quality নিয়ে কিন্তু মাত্রই দেখলাম, টপ আর soil quality নিয়ে, এটা কিন্তু পড়েই ফেলছিলাম। However, it is important to remember that some retention, what many would classify as low wood, is very important. The tops of trees that have been cut down should be left on the side so their nutrients cycle back into the soil. So nutrients মানে কি? Nutrients মানে হচ্ছে পুষ্টি। পুষ্টি মানে কি, যে ভালো জিনিসগুলো টপের থেকে যে নিউট্রিশনগুলো থাকে ওইটাই কিন্তু আমাদের সয়েল কোয়ালিটিকে ইমপ্রুভ করতেছে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে নিউট্রিয়েন্টস। ধরতে পারতেছি আমরা? বাকিরা আমরা কিন্তু অবশ্যই বলবো যে অ্যান্সারটা ধরতে পারছি কিনা। যদি কোনো অ্যান্সার নিয়ে একটু ডাউট থাকে কি না বুঝে থাকি, সাথে সাথে কমেন্ট করে জানাবো, আমি চেষ্টা করবো একটু ডিফারেন্টলি এক্সপ্লেন করার। উবি আলাহাত কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মোটিভেট করেন। হায় রে, আজকে দেখি সবাই শুধু মোটিভেশন চাচ্ছেন, কি সমস্যা? আচ্ছা, মোটিভেশন দিচ্ছি। মোটিভেশন কি দেওয়া যায়? আমাদের সবার তো বাইরে যেতে হবে, আমাদের ড্রিম স্টাডি অ্যাব্রড। অ্যান্ড টু স্টাডি অ্যাব্রড আপনার কিন্তু অবশ্যই আইএলটিএস স্কোরটা লাগবে। এবং যেহেতু এখন বর্তমানে আইএলটিএসের রেজিস্ট্রেশন ফি প্রায় 28,000 টাকা, 28,000 টাকা দিয়ে একটা এক্সাম দিবেন আপনি কিন্তু অবশ্যই একটা ভালো স্কোর আনতে চাবেন। এবং একটা আইএলটিএসের ভালো স্কোর কিন্তু আপনাকে অনেক জায়গায় বুস্ট করবে, ঠিক আছে? সো আমরা অবশ্যই আইএলটিএস স্কোরের জন্য হার্ড ওয়ার্ক করবো এবং পারবো। আইএলটিএস যে অনেক ডিফিকাল্ট কিছু তা না, একটু সময় দিতে হবে এবং একটু বুঝে আগাতে হবে। এই কইছিলাম আমরা নিউট্রিয়েন্টস দেখছিলাম, পরের কোয়েশ্চেনে চলে আসি। দ্য নিউট্রিয়েন্টস, আচ্ছা 24. Some damaged trees should be left as their dash provide habitats for a range of creatures. So কিছু ক্ষয় হওয়া গাছ রেখে দেওয়া উচিত, তাদের কোনো একটা কিছু, ইট শুড বি আ নেম অফ সামথিং। কি হবে? যে হ্যাবিটেট ফর রেঞ্জ। আচ্ছা ঠিক আছে, রেঞ্জ অফ ক্রিয়েচার্স। সো কিছু ক্রিয়েচারদের জন্য একটা রেঞ্জ অফ বিভিন্ন ধরনের ক্রিয়েচারের জন্য হচ্ছে বাসস্থান দিচ্ছে। সো এটা দেখি। ইন এডিশন, ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর হ্যাবিটেটস ফর ইনসেক্ট প্রেডেটর্স like woodpeckers, bats and small mammals. আচ্ছা, সো এখানে আমাদের কি বলছে, যে
ক্যাভিটিস, ক্যাভিটিস মানে হচ্ছে ট্রিজের মধ্যে একটা ফাঁপা জায়গা, ক্ষয় হওয়া জায়গা, যেখানে কিনা একটা ছোটোখাটো অ্যানিমাল, ছোটোখাটো একটা পশু সে হচ্ছে ওখানে বাসা করতে পারবে। সো এখানে হচ্ছে ক্যাভিটিস হবে, আমরা ধরতে পারতেছি কেন, কারণ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হ্যাবিট্যাটস বলে দিতেছে যে ট্রিজের এই ক্যাভিটেটগুলোই সরি ট্রিজের এই ক্যাভিটিগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাবিট্যাটস, এই ছোটোখাটো অ্যানিমালের বাসস্থান এবং দরকারি বাসস্থান। সো হ্যাবিট্যাট। তাহলে আমাদের এখানে আমরা দেখতেই পারতেছি যে অ্যান্সারটা হবে ক্যাভিটিস। তারপর 25, some trees that are small such as dash are source of food for animals. 26, trees that are dash should be left to grow as variety of species. আচ্ছা, তো ছোটখাটো ট্রি দেখি আমরা, they help control a problem and increase the health and resilience for it is also important that not all small trees আমরা পেয়ে গেছি, small trees নিয়ে কথা হচ্ছে। it is important to remember that not all small trees are low use. it is বলতেছে যে সব ধরনের স্মল ট্রি কিন্তু লো ইউজ না। ফর এক্সাম্পল মেনি স্পিসিস লাইক হথর্ন প্রোভাইড ফুড ফর ওয়াইল্ড লাইফ। এই যে আমরা আমাদের এক্সাম্পল পেয়ে গেলাম। হথর্ন কি? হথর্ন হচ্ছে একটা নাম। এই যে তখন কি বলছিলাম লাইক, আমরা কিন্তু বলছিলাম সাচেসের সাথে আমি সাথে বলে দিয়েছিলাম যে লাইক, এটা আমি একটা প্রেডিকশন করছিলাম যে এক্সাম্পল এভাবে দেওয়া থাকবে, ফর এক্সাম্পল মেনি স্পিসিস লাইক হথর্ন। সো আমরা কিন্তু হথর্ন পেয়ে গেলাম যে কিনা ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে পশু পাখির জন্য খাবার দিচ্ছে। সো হথর্ন 25। Some trees that are small such as hawthorn are a source of food for animals and insects. তারপর 26, আমাদের final question from this passage. Any tree that are dash should be left to grow. আচ্ছা, যে কোনো কিছু কোনো ধরনের একটা গাছ তাদেরকে রেখে দেওয়া উচিত, কারণ তারা একটা জঙ্গলের ভ্যারাইটি বাড়াইতেছে। ভ্যারাইটি কি? ভ্যারাইটি হচ্ছে ডাইভার্সিটি। এখানে আমি ডাইভার্সিটি আগে দেখলাম তাই আমি দিয়ে দিলাম। এনিওয়ে, রেয়ার স্পিসিস অফ ট্রিজ ইন এ ফরেস্ট শুড অলসো স্টে বিহাইন্ড অ্যাজ দে অ্যাড টু ইটস স্ট্রাকচারাল ডাইভার্সিটি। সো এখানে আমাদেরকে বলেছে কি যে কিছু গাছ যেটা কিনা রেয়ার স্পিসিস মানে কি? স্পিসিস মানে প্রজাতি, রেয়ার মানে হচ্ছে যে কম পাওয়া যায়, আনকমন, সচরাচর দেখা যায় না এরকম। সো রেয়ার স্পিসিস অফ ট্রি কম দেখা যায় ওগুলো রেখে দেওয়া উচিত। কারণ কি? কারণ হচ্ছে ভ্যারাইটি বাড়তেছে, ডাইভার্সিটি বাড়তেছে, ডিফারেন্ট ধরনের গাছ বাড়তেছে। সো এখানটা আনসার হবে রেয়ার, কারণ আমাদেরকে বলে দিছে যেটা কম পাওয়া যায়। সো এনি ট্রিজ দ্যাট আর রেয়ার, যেগুলো হচ্ছে কিনা কম পাওয়া যায়, ওগুলো কি শুড বি লেফট টু গ্রো অ্যাজ দে অ্যাড টু দ্য ভ্যারাইটি অফ দ্য স্পিসিস ইন দ্য ফরেস্ট। সো এই হচ্ছে আমাদের সবগুলো অ্যান্সার। কি পেলাম আমরা? ফায়ার, নিউট্রিয়েন্টস, ক্যাভিটিস, হথর্ন অ্যান্ড রেয়ার। এই ছিল আমাদের সেন্টেন্স কমপ্লিশন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একটা জিনিস খেয়াল করবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট না, তবে অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা। মাথায় রাখবেন যে আপনি কয়টা ওয়ার্ড নিতে পারছেন, হাউ মেনি ওয়ার্ডস ইউ আর অ্যালাউড টু টেক, অ্যান্ড ফর দিস এখানে ওয়ান ওয়ার্ড অনলি। আর ওয়ান ওয়ার্ড অনলিটা আরও বেশি ইজি হয়ে যায়, কারণ ওয়ান ওয়ার্ড অনলিতে কিন্তু অ্যাজ আই সেড গ্রামাটিক্যালি আপনি অনেক কাছাকাছি চলে যেতে পারেন অ্যান্সারের। স্যার সামটাইম 2 or 3 এর মধ্যে কনফিউশন হয়ে যায়, গ্যাপ কোনটা হবে, এটা থেকে ওভারকাম করব কিভাবে? দুইটা অথবা তিনটা ওয়ার্ড যখন থাকে তখন এই যে গ্রামাটিক্যাল সেন্সটা এটা একটু কমে যায়, মানে এটার এফেক্টিভিটিটা একটু কমে যায়, যে এফেক্টিভ হয় না। তবে যেটা করবেন, রিড দ্য কমপ্লিটেড সেন্টেন্স, মাত্র যেটা বললাম এই যে এই পার্টটা, রিড দ্য কমপ্লিটেড সেন্টেন্স। যদি কমপ্লিটেড সেন্টেন্স পড়ার পরে আপনার কাছে মনে হয় গ্রামাটিক্যালি কারেক্ট লাগছে এবং মিনিংফুল একটা সেন্টেন্স হচ্ছে, তাহলে 90% অফ দ্য টাইম ইট উইল বি কারেক্ট। এবং আপনি কমপ্লিটেড সেন্টেন্সটা পড়ার পরে দেখবেন যে আ লট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় যদি মিস্টেক হয়ে থাকে আপনি নিজেরটাই নিজে বুঝতে পারতেছেন, ঠিক আছে? সো বাট ইয়েস, প্র্যাকটিস করতে হবে, কারেক্ট গ্রামার এবং কারেক্ট মিনিং আমাদের ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। আসসালামু আলাইকুম স্যার, কেউ কি ঘুমাচ্ছে? কেন ভাই ঘুমাবে কেন? আপনি কি প্রবাবলি আমার নিঃশ্বাসের শব্দ হইতে পারে। এনিওয়ে, যারা আমাদের মধ্যে আজকে আছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো এখান থেকে কেমন লাগছে আমাদের ক্লাসগুলো।
আমরা এখন উইথ দ্যাট দেখতে পাচ্ছি আমাদের রিডিং প্যাসেজ 2 একেবারে কমপ্লিটলি শেষ হয়ে গেল। রিডিং প্যাসেজ 2তে আমরা অনেকগুলো ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ দেখেছিলাম। তার মধ্যে প্রথমেই ছিল হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, পরে ছিল হচ্ছে ক্লাসিফিকেশন, এবং পরে আমরা দেখতে পেলাম সেন্টেন্স কমপ্লিশন। আমরা এখন চলে যাব প্যাসেজ 3তে, ক্যামব্রিজ 18 টেস্ট 1 প্যাসেজ 3। সো রিডিং প্যাসেজ 3 আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে প্যাসেজটার টপিক জাজ করব, কী নিয়ে কথা হচ্ছে। সো কনকিউরিং আর স্পেস জাঙ্ক প্রবলেম, স্পেসে যত ময়লা আছে, যত গার্বেজ আছে, এই জিনিসটাকে ওভারকাম করা, এই প্রবলেমটাকে সলভ করা, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমরা সাবটাইটেলটাও পড়ব। Satellites, rocket shards and collision debris are creating a major traffic risk in orbit around the planet. Researchers are working to reduce these threats. আচ্ছা, সো বেসিক্যালি টাইটেল থেকে যেটা বুঝতে পারতেছিলাম ওইটাকে আরেকটু সুন্দর করে লিখে বলছে। স্যাটেলাইট, রকেট শার্ট, কলিশন ডিব্রি, এগুলো কি? এগুলো হচ্ছে মেজর ট্রাফিক ইস্যু তৈরি করতেছে প্ল্যানেটের, এবং রিসার্চাররা এই থ্রেট, এই সমস্যাগুলোকে ট্যাকেল করার বিভিন্ন উপায় দেখতেছে। তো বুঝতে পারলাম যে টপিকটা কী নিয়ে। টপিকটা হচ্ছে যেই যত বেশি স্যাটেলাইট হয়ে যাচ্ছে এটা কমানোর টপিক। সো উইথ দ্যাট আমরা দেখি আর কি আছে। এখন আমরা যেটা জাজ করবো সেটা হচ্ছে কোয়েশ্চেনে চলে যাব, দেখবো কি কি কোয়েশ্চেন টাইপ আছে, কয়টা করে ওই কোয়েশ্চেন টাইপ আছে, এবং কোন কোয়েশ্চেন টাইপরা আমরা আগে সলভ করব। এই ধরনের ডিফিকাল্টি বেসড ডিসকাশন কিন্তু আমাদের অবশ্যই, ডিসিশন কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। সো প্রথমেই আমরা যদি দেখি সেকশন A to F আছে, তো বুঝতে পারতেছিলাম যে এখানে অবশ্যই ম্যাচিং এর কথা ইনফরমেশন আসবে। কি বলছে? Which section contains the following information? এই যে ফলোইং ইনফরমেশন যেটা দিয়েছে আমরা বুঝতেই পারছি এটা another matching information. That write the correct letter A to F in boxes and 27 to 31 on your answer sheet. সো A to F পর্যন্ত হচ্ছে আমাদের প্যাসেজটা ডিভাইড করা আছে। এখানে আমাদের টোটাল 5টা কোয়েশ্চেন আছে। এই 5টা কোয়েশ্চেন হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো কোন প্যাসেজে আছে এটা আমাদের বের করতে হবে। ঠিক এক্স্যাক্টলি এটাই কিন্তু আমরা লাস্ট ক্লাসেও করেছি, নতুন কিছু না। তো এখানে 5টা ম্যাচিং ইনফরমেশন এসেছে। তারপরে দেখি চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্সের মতো আছে, এবং এই বক্সের ভিতরে হচ্ছে সেন্টেন্সেস আছে, এবং সেন্টেন্সের মাঝে কিছু গ্যাপ আছে যেখানে ওয়ান ওয়ার্ড অনলি আমাদের বসাইতে হবে। এটা কি? এটা হচ্ছে যেখানে আমাদের একটা সারাংশ অথবা সারমর্ম থাকবে, ওইখানে কিছু গ্যাপ থাকবে এবং ওই গ্যাপগুলো আমাদের পূরণ করতে হবে। সামারি কমপ্লিশন শুনতে অথবা দেখতে যতটা ভয়ানক, আসলে অতটা ভয়ানক না। এটা ওয়ান্স এগেন জাস্ট সেন্টেন্স কমপ্লিশনই, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই। কিন্তু এখন আলাদা আলাদা সেন্টেন্সে আসছে না, এসেছে একটা সামারির মধ্যে। তারপরে এখানে কয়টা কোয়েশ্চেন ছিল? 32, 33, 4, 5। আচ্ছা, এখানে আমাদের 4টা ছিল। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আরেকটা কোয়েশ্চেন টাইপ 36 থেকে 40, ম্যাচ ই স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন ABCD। সো ABCD আমাদের হচ্ছে টোটাল 4টা মানুষ দেওয়া আছে, এবং আমাদের স্টেটমেন্টগুলো ম্যাচ করতে হবে। সো এখানে হচ্ছে টোটাল আমাদের 5টা আছে। সো এই 5টা কি? এই 5টা হচ্ছে ওয়ান্স এগেন ক্লাসিফিকেশন এসেছে। এই ক্যামব্রিজের টেস্ট 1টা খুবই মজার, কারণ আমরা দেখতে পাচ্ছি রিডিং প্যাসেজ 2 এবং রিডিং প্যাসেজ 3তে সেম কোয়েশ্চেন টাইপই এসেছে। দুইটাতেই ম্যাচিং ইনফরমেশন এসেছে, দুইটাতেই ক্লাসিফিকেশন এসেছে, এবং দুইটাতেই হচ্ছে একটাতে এসেছে সেন্টেন্স কমপ্লিশন আর একটাতে এসেছে সামগ্রিক কমপ্লিশন। সো মোটামুটি গত ক্লাসের আমরা যেটা দেখেছিলাম টেকনিক, এইটার টেকনিক অনেকটাই কাছাকাছি হবে। ক্লাসিফিকেশন আমরা কি করব? এখানে ক্লাসিফিকেশন হচ্ছে ম্যাচ করব এই মানুষগুলোর সাথে। এখন আমরা কোনটা আগে করব? এখানে আমাদের ইনফরমেশন আছে। আচ্ছা, সামারিতে কিন্তু আমাদের একটা হেডিং আছে, সবসময় যে থাকবে তা না, তবে এখানে আছে কি? দ্য ইন্টার এজেন্সি স্পেস ডিব্রি কোঅর্ডিনেশন কমিউনিটি। আমাদের পুরো প্যাসেজটা কিন্তু এটা নিয়ে না। আমার যেটা মনে হচ্ছে কি, আমি এখান থেকে এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, এটা প্যাসেজের কোনো একটা পার্টে এই কমিটিকে নিয়ে কথা হয়েছে, এবং ওই ছোট একটা পার্টের থেকে আমাদের অ্যান্সারটা করা লাগবে। ঠিক আছে? অ্যান্ড তারপরে আমাদের আছে হচ্ছে লিস্ট অফ পিপল। সো আমরা আপাতত যেটা করব, আমরা হচ্ছে প্রথমে এই যে লিস্ট অফ পিপলটা আছে এটা মাথায় রাখবো। ঠিক আছে? সো ক্যারোলিন ফ্রিউ, হোলগার ক্র্যাগ, মার্লন সর্জ আর মরিবা জা, এই চারটা মানুষের নাম মাথায় রাখবো। যখনই এই 4টা মানুষের নাম আমাদের সামনে আসবে তখন আসে আমরা কোয়েশ্চেনগুলো পড়বো না। ঠিক আছে? আপাতত আমরা এটা না পড়ি।
সেম এখানে ইন্টার এজেন্সি স্পেস ডিব্রি কোঅর্ডিনেশন কমিটি, যখন এই কমিটিকে নিয়ে কথা হবে তখনই আমরা এখানে আসব, তার আগ পর্যন্ত এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা ডিরেক্ট শুরু করি হচ্ছে আমাদের ইনফরমেশন দিয়ে। উইথ দ্যাট আমরা দেখি কি কি বলছে। 27 এ রেফারেন্স টু দ্য কোঅপারেশন দ্যাট টেকস প্লেস টু ট্রাই অ্যান্ড মিনিমাইজ, কোঅপারেশন মিনিমাইজ রিস্ক, রিস্ক কমানোর জন্য মানুষের একসাথে কাজ করা, কি মানুষের যে হইতে হবে তা না, জাস্ট একসাথে কাজ করা, কোঅপারেট করা। এক্সপ্লেনেশন অফ এ পার্সনস এইম, একজন মানুষের তার যে এইম, সে যেটা হচ্ছে তার ইচ্ছা, ওটা যে বাস্তবায়ন করতে চায়, ওটার এক্সপ্লেনেশন। এ ডিসক্রিপশন অফ এ মেজর কলিশন দ্যাট অকার ইন স্পেস, একটা মেজর কলিশন স্পেসে ঘটেছে এরকম, যে কলিশন মানে কি সংঘর্ষ, যে আপনার হচ্ছে অনেক বিশাল একটা কি বলে দুর্ঘটনা টাইপের কিছু হয়েছে যেটা কিনা স্পেসে ঘটেছে, ওটা আমি মেজর কলিশন আর স্পেসই নিচ্ছি এখানে। এ কম্প্যারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্টস ইন স্পেস অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ এ ট্রান্সপোর্ট। আচ্ছা, তো একটা কম্প্যারিজন কিওয়ার্ড না, কিওয়ার্ড হবে হচ্ছে এখানে আমি বলতে পারি ট্র্যাকিং অবজেক্টস ইন স্পেস অ্যান্ড এফিসিয়েন্সি অফ এ ট্রান্সপোর্টেশন সিস্টেম। সো একটা কম্প্যারিজন করা হয়েছে কোনো একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাথে তাদের এফিসিয়েন্সি নিয়ে। রেফারেন্স টু এফোর্টস টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক মানে যে স্পেসের ময়লা আছে ওইটাকে ক্লাসিফাই করার একটা এফোর্ট। ক্লাসিফাই বলতে কি, বিভিন্ন ক্যাটেগরাইজ করার, ক্যাটেগরাইতে ভাগ করা, ক্লাসেসে ভাগ করা। ঠিক আমরা এখানে যেটা করতেছিলাম, এখানে কি করতেছিলাম, এখানে এই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা কে বলেছে তার সাথে ম্যাচ করতেছিলাম। সো চল আমরা এবার পড়া শুরু করি, দেখি আমরা কোনটা কোনটা করতে পারি। অ্যাজ আই সেড, আবারও বলছি, যতক্ষণ না পর্যন্ত এইটাতে আসছি, এই নামটা আমরা পাচ্ছি, অথবা যতক্ষণ না পর্যন্ত আমরা ক্লাসিফিকেশনের অপশনগুলো পাচ্ছি, আমরা ততক্ষণ পর্যন্ত এই কোয়েশ্চেনগুলোর দিকে তাকাবো না। আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে ইনফরমেশনগুলো মাথায় রেখে প্যাসেজটা পড়ব। সো উইথ দ্যাট আমরা যাই। প্যাসেজে অলরেডি আমরা টাইটেল পড়েছি এবং সাবটাইটেলও পড়ে ফেলেছি। আজকে আমাদের দেখতে পাচ্ছি যে তেমন কোনো মানুষই নাই, এখনো পর্যন্ত তেমন কোনো নতুন কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। সো যারা আছেন দেখতেছেন, আপনাদের কিন্তু আজকে সুবর্ণ সুযোগ যে আপনারা কমেন্ট করে খুবই ইনডেপথ ইনফরমেশন অথবা পার্সোনাল ইনফরমেশন জেনে নিতে পারছেন। আবারও বলছি, যারা আমরা আছি অবশ্যই কমেন্ট করব। কমেন্ট না করলে আমি বুঝবোই না যে আপনারা আছেন নাকি না, মনে হচ্ছে একা একা ক্লাস নিচ্ছি। সো এরকম না করি, ক্লাসটাকে আমরা ইন্টারেক্টিভ করব, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এখানে কি কোয়েশ্চেন আছে, পারসনস এইম। আচ্ছা ঠিক আছে, শুরু করি। Last year, commercial companies and military and civil departments and amateurs sent more than 400 satellites into orbit, over 4 times the yearly average in the previous decade. Numbers could rise even more sharply if leading space through on plans to deploy hundreds to thousands of large constellations of satellites to space the next few years. এখানে হচ্ছে আসলে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে যে গত ডেকেডের থেকে এখন অনেক বেশি যাচ্ছে, এটাই। এখানে আসলে আমি তেমন কোনো আনসার পাচ্ছি না, পরে দেখি। Can lead to disaster. 10 years ago, US commercial Iridium satellite smashed into an inactive Russian communication satellite called Cosmos, creating thousands of new pieces of space shrapnel that now threaten other satellites in low Earth orbit. The zone stretching up to 2,000 kilometers in altitude. এই যে পুরা সেন্টেন্সটা ধরে হচ্ছে আমাদের দুইটা স্যাটেলাইট এবং দুইটা স্যাটেলাইটের যে সংঘর্ষ হয়েছিল, স্ম্যাশ করেছিল, একটার সাথে লেগে গেছিল, লেগে যে কি হয়েছে, অনেক ছোট ছোট পিস, ওই ভেঙে চুরে যে ছোট ছোট পিসগুলো স্পেস শার্পনেল, ওটা হচ্ছে এখন অন্যান্য স্যাটেলাইটদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, থ্রেটেন করতেছে। এই যে পুরো একটা ঘটনা, এটা কিন্তু মেজর, কারণ 2000 কিলোমিটার ধরে হচ্ছে এই জায়গাটা নিয়েছে এবং অন্য স্যাটেলাইটের জন্য এটা প্রবলেম তৈরি করতেছে। আমাদের কি এরকম কোনো প্রশ্ন ছিল, কেউ বলতে পারবেন? শাফিক ইবনে জাব্বার কমেন্ট করেছেন, ইয়েস স্যার আছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কমেন্ট। আজকে আমি বুঝতেছি না কে আছে আর কে নাই, তবে যারা যারা আছেন অবশ্যই কিন্তু জানাবেন যে আছেন, অ্যাপ্রিসিয়েট করব। এবং যেখানে ছিলাম, এই যে একটা মেজর কলিশন, আমরা যে ইনফরমেশন দেখছিলাম, ইনফরমেশনের মধ্যে এরকম একটা কথা ছিল। কোনটা ছিল? এ ডেসক্রিপশন অফ এ মেজর কলিশন দ্যাট অকার্ড ইন স্পেস, যে বড়সড় একটা দুর্ঘটনা যেটা ডেসক্রিপশনে যেটা হচ্ছে স্পেসে হয়েছিল, ওটার ডেসক্রিপশন।
সো 29 কিন্তু আমরা এতে ডিরেক্টলি পেয়ে গেলাম। 29 হচ্ছে এ। তারপরে এতে কি বলছে দেখি তো। The zone stretching, altogether there were roughly 20,000 human-made objects in orbit, from working satellites to small rocket pieces, and satellite operations can steer away from every potential crash because each move consumes fuel that could otherwise be used for the spacecraft's main job. So এখানে বলতেছে যে স্যাটেলাইট আসলে অনেক যারা অপারেট করে তারা আসলে ফুয়েল খরচ করে না, সময় অথবা জ্বালানি খরচ করে না ক্র্যাশ অ্যাভয়েড করার জন্য, কারণ তাদের ওই জ্বালানিটা দিয়ে স্পেসক্রাফটের যে মেইন কাজটা, যেই কারণে স্যাটেলাইটটা পাঠানো হয়েছে ওটাতে শর্ট পড়ে যাবে। উইথ দ্যাট এখানে আসলে তেমন কোনো আনসার নেই, বাট আমরা কিন্তু একটা ইনফরমেশন পেয়ে গেছি যেটা আমরা খুব সহজে এ দিয়ে দিছি। সেটা কোনটা ছিল? সেটা ছিল হচ্ছে 29। অন্তরা কমেন্ট করেছেন, স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি ভালো লাগছে এবং আপনি অ্যাকচুয়ালিতে কিছু শিখতে পারছেন। যদি শিখতে না পারি তাহলে কিন্তু লাইভগুলো দেখা বর্তিত না। শিখতে পারতে হবে, এবং যদি শিখতে না পারি, বুঝতে না পারি, ঝামেলা। না বুঝলে অবশ্যই বলবেন। তারপর বিতে চলে আসি। এই দেখলাম, concern about space junk goes back to the beginning of the satellite era, but the number of objects in orbit is rising so rapidly that researchers are investigating new ways of attacking the problem. আচ্ছা, সো এত দ্রুত বেড়ে যাচ্ছে স্পেস জাঙ্ক যে রিসার্চাররা তারা হচ্ছে নতুন নতুন ওয়ে খুঁজতেছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য। অ্যাটাকিং দ্য প্রবলেম মানে হচ্ছে প্রবলেমটাকে সলভ করতে যাচ্ছে, ওভারকাম করতে যাচ্ছে, কনকার করতে যাচ্ছে। Several teams trying to improve methods for assessing what is in orbit so that satellite operators can work more efficiently in ever more crowded space. এখানে অনেক কথা বলতেছে, but I don't see any answers here. Some researchers are now starting to compile massive data that includes the best possible information on where everything is in orbit. Others are developing taxonomies of space debris, working on measuring properties such as shape, size of an object, so that satellite operators know how much to worry about what's coming. আচ্ছা, লাস্ট দুটা সেন্টেন্স বুঝতে পারছি। সেটা হচ্ছে ম্যাসিভ ডেটা সেট, মানে অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করতেছে যেন সবচেয়ে বেস্ট পসিবল আউটকাম বের করা যায়। এবং কিছু মানুষ কি করতেছে, তারা ট্যাক্সোনমি করতেছে। বাট হোয়াট ইজ ট্যাক্সোনমি? ট্যাক্সোনমি জিনিসটা হচ্ছে বেসিক্যালি ক্লাসিফিকেশন, যেখানে কিনা আমরা বিভিন্ন জিনিসকে গ্রুপে ভাগ করতেছি এবং ওটাকে নাম দিচ্ছি। লেটস সে আমি হচ্ছে গোল কয়েকটা জিনিস একসাথে করলাম, করে বললাম যে হ্যাঁ এগুলো হচ্ছে বলস, ঠিক আছে? সো কাইন্ড অফ লাইক দ্যাট, যেখানে কিনা আপনি অনেক জিনিসপত্র নিয়ে এসে একটা নাম দিচ্ছেন, ওটাকেই ক্লাসিফিকেশন বলে। ট্যাক্সোনমি আর ক্লাসিফিকেশন প্রায় কাছাকাছি জিনিসই, যে ক্যাটেগরাইজ করতেছেন। সো বেসিক্যালি এখানে যেটা বলছে যে আমাদের অনেকগুলো মানুষজন তারা কি করছে, যে ম্যাসিভ ডেটা, নাম্বারস, ইনফরমেশন কালেক্ট করতেছে এবং তারা ক্লাসিফিকেশন করতেছে যেন কি সাইজ অফ অ্যান অবজেক্ট। সো আমাদের যেন চিন্তা না করা লাগে, হাউ মাচ টু ওয়ারি অ্যাবাউট হোয়াটস কামিং, সরি। সো আমরা কতটুকু চিন্তা করবো যে কি নিয়ে কি হচ্ছে, বেসিক্যালি ইনফরমেশন কালেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ দ্যাট ইনফরমেশন। এই ধরনের কোনো কথা কি কোনো কোয়েশ্চেনে ছিল? The answer is yes. One of the question was talking about it. দেখি তো কি বলছিল। এই যে আমরা কিন্তু ক্লাসিফাই পেয়েছিলাম। ক্লাসিফাই অ্যান্ড ক্লাসিফাই করাকেই হচ্ছে বলা যায় যে ট্যাক্সোনমি ভিতরে নিয়ে আসতেছে। এ রেফারেন্স টু এফোর্টস টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক, এফোর্ট, যে মানুষ চেষ্টা করতেছে, এই চেষ্টার কথাই কিন্তু বলা ছিল। সো আমরা 31-এর আনসার কিন্তু কনফিডেন্টলি বি দিয়ে দিতে পারছি। Sriti Noor, thank you very much for joining the today's live today. Fill in the gaps কি সোজা ভাবে কিভাবে পাবো একটু বল। আচ্ছা, সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা সোজা ভাবে কিভাবে পাবো? সোজা আর কঠিন ভাবে তো নাই আসলে। সোজাভাবে পাওয়ার জন্য আপনার যেটা সবচেয়ে ভালো বুঝতে হবে সেটা দ্য কোয়েশ্চেন ওয়ান্টস, কোয়েশ্চেনটা আপনার কাছে কি চেয়েছে, আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পড়বেন। কোয়েশ্চেনটা যদি আপনি বুঝেন যে হ্যাঁ আপনার কাছে লেটস সে একটা বছর চেয়েছে, একটা ইয়ার, যে উইচ ইয়ার ডিড দিস টেক প্লেস,
সো আপনি কি করবেন, আপনি যতটা সম্ভব দ্রুত স্ক্যান করবেন, স্ক্যান করে দেখবেন যে কোন কোন ইয়ার নিয়ে কথা বলেছে, তারপরে কোয়েশ্চেনের সাথে মিলাবেন। লেটস সে কোয়েশ্চেনটা পড়ে আপনি বুঝতে পারলেন যে আপনার এখানে কোনো একটা গাড়ির মডেল বসবে, আর মডেল অফ আ কার, মডেল নেম অফ আ কার, আপনি কি করবেন, আপনি স্ক্যান করবেন অ্যান্ড স্ক্যান করে ওটা বের করবেন। সো এক্স্যাক্টলি কি এটা না, বাট কোয়েশ্চেনটা কোন ধরনের অ্যান্সারটা চেয়েছে এটা সবচেয়ে বুঝতে পারা ইম্পর্টেন্ট, এবং অবশ্যই অবশ্যই স্ক্যানিংয়ের স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, দ্রুত ইনফরমেশনটা প্যাসেজে বের করতে পারাটা। এবং অন টপ অফ দ্যাট, এই যে এগুলো বলছিলাম, অ্যান্সার টু প্রেডিক্ট করা এবং কমপ্লিটেড সেন্টেন্স করা, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কাজে লাগবে। এনিওয়ে, আমরা হচ্ছে বিতে একটা অ্যান্সার পাইলাম, আমরা এখন সিতে চলে আসবো। আশা করি আপনাকে যেগুলো বলেছি এগুলো একটু প্র্যাকটিস করলে দেখবেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব দ্রুতই করতে পারতেছেন। আর অবশ্যই মাথায় রাখবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভয় পাওয়ার কিছু না, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মোটামুটি ইজি একটা কোয়েশ্চেন টাইপ। আপনি যদি কাছাকাছি যেতে পারেন এবং যেগুলো যেগুলো বলেছি এগুলো ঠিকমতো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, আমি শিওর আপনিও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 100% অ্যাকুরেসি নিয়ে আসতে পারবেন। The alternative, many say, is unthinkable. Just a few uncontrolled space crashes could generate enough debris to set off a runway cascade of fragments, rendering near-Earth space unusable. If we go on like this, we will reach a point of no return, says Caroline Frew. আচ্ছা, Caroline Frew পাই গেলাম। কি বলছিলাম জয়, আমাদের যে 4টা কি 5টা অপশন ছিল ক্লাসিফিকেশনের নামের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত ওই নামগুলো দেখতেছি ততক্ষণ পর্যন্ত ওই কোয়েশ্চেনগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। কিন্তু এখন যেহেতু ক্যারোলিন ফ্রিউ এর নাম পেয়ে গেছি, এবং ক্যারোলিন ফ্রিউ কি বলছে যে এইভাবে যদি চলতে থাকে, ইফ উই গো অন লাইক দিস উই উইল রিচ আ পয়েন্ট অফ নো রিটার্ন, যেখানে কিনা আমরা আর ব্যাক আসতে পারবো না, আমরা আর জিনিসটাকে আনডু করতে পারবো না। সো দেখি এটা আর লেটস সি ইফ এনিথিং। সো আমরা অলরেডি দেখতে পাচ্ছি ক্যারোলিন ফ্রিউ হচ্ছে এক না এ আছে, এই কথাটার সাথে কি কোনোটা ম্যাচ করে কিনা, বাট ফর দ্যাট আমরা এখন কোয়েশ্চেনগুলো পড়ে নেব। এর আগ পর্যন্ত কিন্তু কোয়েশ্চেনগুলো পড়ি নাই আমরা। কয়টা বাজে? আমাদের কাছে এখনো যথেষ্ট সময় আছে। কমেন্ট সেকশনে আজকে দেখতে পাচ্ছি ভ্যান্ডালিজম নিয়ে মারামারি হচ্ছে। আপনারা এখানে ভ্যান্ডালিজম করেন না, দরকার নাই। এনিওয়ে, 36, knowing the exact location of space junk would help provide any possible danger, would help prevent any possible danger. আসলে লাইটের জন্য এখানে দেখা যায় না, সবাই একটু বুঝবেন, ভুল হইতে পারে, মাঝে মাঝে প্রেডিকশন করেই বলে দেওয়া হচ্ছে এখানে। স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান অ্যান্ড শুড বি প্রিজার্ভড, এরকম কোনো কথা ক্যারোলিন ফ্রিউ বলে নাই। স্যাটেলাইট ইজ ওয়াইডলি বলে নাই। দেয়ার ইজ কনফ্লিক্টিং ইনফরমেশন, এটাও বলে নাই। দেয়ার ইজ আ রিস্ক উই উইল নট বি এবল টু আনডু দ্য ড্যামেজ দ্যাট অকার্স ইন স্পেস। হ্যাঁ, এইটাই কিন্তু ক্যারোলিন ফ্রিউ বলেছে যে ইফ উই ক্যারি অন লাইক দিস, আমরা যদি এইভাবে চলতে থাকি, দেয়ার ইজ পয়েন্ট অফ নো রিটার্ন। পয়েন্ট অফ নো রিটার্ন মানে আমরা প্রিভিয়াস একটা জায়গায় ফিরে যেতে পারবো না, মানে কি, মানে হচ্ছে আমরা আনডু করতে পারবো না। দেয়ার ইজ আ রিস্ক উই উইল নট বি এবল টু আনডু দ্য ড্যামেজ দ্যাট অকার্স ইন স্পেস। সো আমাদের এই ইনফরমেশনটা ক্যারোলিন ফ্রিউ যেটা বলেছে ওটার সাথে ডিরেক্টলি মিলে যাচ্ছে, তাই 40 আমরা এ দিতে পেরেছি। চল আমরা এবার ফিরে আসি। আমরা এখান থেকে 27 এখনো পাই নাই, 28 এখনো পাই নাই, 30ও এখনো পাই নাই। বাট 30তে আমরা সবগুলো কিন্তু কিওয়ার্ড দাগায় রাখছি, কি এক্সপ্লেনেশন অফ একজনের এইম, তারপর কোঅপারেশন, আর হচ্ছে কি কম্প্যারিজন। দেখি এগুলো কোথাও পাই কিনা। Even as our ability to monitor space objects increases, so too does the total number of items in the orbit. আমাদের অ্যাবিলিটি যত ইনক্রিজ করতেছে মনিটর করার, ততই কিন্তু স্পেসের আইটেমও বাড়তেছে। সো জিনিসটা ব্যালেন্স হইতেছে ইন আ সেন্স, বাট আইটেম বেশিই বাড়তেছে। দ্যাট মিনস কোম্পানিজ, গভর্নমেন্টস অ্যান্ড আদার প্লেয়ার্স ইন স্পেস আর কোলাবোরেটিং, মানে একসাথে কাজ করতেছে, কোলাবোরেটিং। আচ্ছা ঠিক আছে, কোলাবোরেট করতেছে কোম্পানি, গভর্নমেন্ট অ্যান্ড আদার প্লেয়ার্স ইন দ্য স্পেস, মানে যা যা স্পেসে যায়, কোম্পানি আর গভর্নমেন্ট বাদেও, আর কোলাবোরেটিং ইন নিউ ওয়েজ টু অ্যাভয়েড এ শেয়ার্ড থ্রেট। সো এই যে থ্রেটটা, এটা কিন্তু সবার জন্য, এটা কিন্তু শুধু একটা কোম্পানি অথবা গভর্নমেন্টের জন্য না। সো এই কারণে শেয়ার থ্রেট বলতেছে, তারা হচ্ছে কোলাবোরেট করতেছে। সো কোলাবোরেট আর কোঅপারেট মানে একই কথা। আমরা কিন্তু এখানে তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম কোনটার, যে এই যে রেফারেন্স টু দ্য কোঅপারেশন দ্যাট টেকস প্লেস টু ট্রাই অ্যান্ড মিনিমালাইজ দিস রিস্ক। ওটা হচ্ছে যে থ্রেটটাকে কমানো, যে থ্রেটটা ওইটাই হচ্ছে রিস্ক, আর কোঅপারেশনই হচ্ছে কোলাবোরেশন। তাই আমরা এটা আনসার কনফিডেন্টলি এখানে 27-এ ডি দিয়ে দিতে পারছি। 27
ডি পড়লাম না সি পড়লাম? পড়লাম সি, দিলাম ডি, নেভার মাইন্ড। আচ্ছা, সো আমরা এখানে সি দিয়ে দিতে পারছি। তারপর পড়তে থাকি আমরা। International groups such as the International Agency Space Debris Coordination Committee, এটা আমরা কই পাইছিলাম? ইন্টারন্যাশনাল স্পেস এজেন্সি ডেব্রি কমিশন, ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি, এটা কই ছিল? এটা ছিল হচ্ছে আমাদের ঠিক এখানে, ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি, যেখানে কিনা আমরা দেখেছিলাম এদেরকে নিয়ে একটা সামারি কম্পিটিশন দিয়েছে। সো আমি যেহেতু এখানে চলে এসেছি, এখন আমি আরেকটু প্রেশার নিব। আমরা যেটা করব, আমরা দেখবো সামারি কম্পিটিশনের কোয়েশ্চেনগুলো দেখবো। সো কি বলেছে? The committee gives advice on how the dash of space can be achieved. The committee advises that when satellites are no longer active, any unused dash or pressurized material that could cause dash should be removed. আচ্ছা, সো আমরা যেহেতু জানি যে এটা সিকোয়েন্সে থাকে, আমরা একটা একটা করে দেখি। কমিটি অ্যাডভাইস দেয় যে হাউ দ্য ড্যাশ অফ স্পেস ক্যান বি অ্যাচিভড। সো স্পেসের কোনো একটা কিছু কিভাবে অ্যাচিভ করা যায়, কিভাবে আমরা এই জিনিসটাকে নিয়ে আসতে পারবো, যেভাবে আমরা এটাকে অ্যাচিভ করতে পারবো, পেয়ে যাবো। সো দেখি কমিটি আসলে কি নিয়ে অ্যাডভাইস দেয়, কি নিয়ে তারা কথা বলে। হ্যাজ ডেভেলপড গাইডলাইন্স অন স্পেস সাস্টেইনেবিলিটি। আচ্ছা, সো তারা কি হচ্ছে, তারা হচ্ছে গাইডলাইন দিচ্ছে অথবা অ্যাডভাইস দিচ্ছে কি নিয়ে? স্পেসের সাস্টেইনেবিলিটি, যে স্পেসকে কিভাবে সাস্টেইনেবল রাখা যায় এবং ওটাকে চলমান রাখা যায়। ঠিক আছে, যে হ্যাঁ স্পেসটাকে আমরা ব্যবহার করতে পারতেছি এবং ওখান থেকে আমাদের বেনিফিট আসতেছে। এই সাস্টেইনেবিলিটি জিনিসটা কিভাবে রাখা যায়। সো আমাদের ফার্স্ট আনসারটা হচ্ছে সাস্টেইনেবিলিটি can be achieved. Sustainability. আচ্ছা, ও সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? সরি, মাই ব্যাড। The committee advises that when satellites are no longer active, any unused dash or pressurized material that could cause dash should be removed. আচ্ছা, কমিটি অ্যাডভাইস করছে যখন স্যাটেলাইটসদের কোনো ব্যবহার আর নাই, কি কোনো অ্যাক্টিভ নাই, তারা অফ হয়ে যাচ্ছে, তাদের ভিতরে কোনো মানে ব্যবহার করা হয় নাই এরকম কিছু একটা, আর প্রেশারাইজড ম্যাটেরিয়াল যেটা প্রেশারের মধ্যে থাকে, যেটা থেকে কোনো একটা কিছু ঘটতে পারে, সরানো উচিত। আচ্ছা, এখান থেকে আমি অনেকটাই বুঝতে পারতেছি প্রেশারাইজড ম্যাটেরিয়াল মানে তাদের ভিতরে কোনো একটা আনইউজ ম্যাটেরিয়াল, প্রেশারাইজ ফিউল হতে পারে আমার কাছে মনে হচ্ছে, জাস্ট ফ্রম দ্য টপিক্যাল নলেজ বলতে পারেন, বা ওই যে প্রেডিকশন একটু আগে বললাম যে আমরা প্রেডিক্ট যেটা কিনা প্রেশারে থাকে ইউজুয়ালি ফিউলই হয়। দ্যাট কুড কজ ড্যাশ শুড বি রিমুভড। আমার মনে হয় হার্মফুল কিছু একটা হবে এখানে, যেটা থেকে কোনো হার্মফুল এফেক্ট হয়। ঠিক আছে, সো দিস আর দ্য টু প্রেডিকশনস, দেখি তো হয় কি না। আই হ্যাভ হাই হোপস যে ফুয়েল হয়ে যাবে। দোজ ইনক্লুড ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইটস at the end of their useful life by venting pressurized materials or leftover fuel that might hang. যাই হোক, ভেন্টিং মানে কি? ভেন্টিং মানে এখানে বোঝাচ্ছে যে আসলে বের করে দেওয়া। ভেন্ট মানে হচ্ছে এখানে ভেন্টিং ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে বের করে দেওয়া। তো প্রেশারাইজড ম্যাটেরিয়াল অথবা যেই ধরনের ফুয়েল, ওটা কি বের করে দিবে। দ্যাট মাইট লিড টু এক্সপ্লোশনস। এই যে ফাইনালি আমরা চলে আসলাম যেখানে কিনা যেটার কারণে এক্সপ্লোশন হতে পারে, মানে বিস্ফোরণ হতে পারে, বাস্ট হয়ে যেতে পারে। এটা নিশ্চয়ই ভালো কিছু না, এটা অবশ্যই একটা নেগেটিভ কিছু। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে আমরা একটা প্রেডিকশন করলাম, প্রেশারাইজ ম্যাটেরিয়াল ফিউয়েল ডিরেক্টলি পেয়েছি, এবং খারাপ কিছু হবে এটাও কিন্তু আমরা পেয়ে গেছি। খারাপ কিছু কি? বিস্ফোরণ অথবা এক্সপ্লোশন। সো আমরা কিন্তু এখানে ফিউয়েল আর এক্সপ্লোশন একই সাথে প্রেডিকশন করলাম, এবং প্রেডিকশন করে অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম। একটা তো ডিরেক্টলি পেয়ে গেলাম, আর আরেকটা আমরা কাছাকাছি চলে এসেছি। সো এই ধরনের প্রেডিকশন যত আপনি প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনি ভালো করতে পারবেন। যত আপনার টপিক্যাল নলেজ বাড়বে, আপনি নলেজেবল হবেন, যত আপনার গ্রামারটা আরেকটু স্ট্রং হবে, ততই কিন্তু আপনি এরকম প্রেডিক্ট করে করে অনেকটা কাছেই চলে আসতে পারবেন। সো আমাদের 33 হচ্ছে ফিউয়েল, আর 4 ছিল এক্সপ্লোশন। দ্যাট কুড কজ এক্সপ্লোশন, যেটা থেকে না বিস্ফোরণ হতে পারে। সো এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তারপরে সেকেন্ড এই পার্টে চলে আসবো। বিফোর দ্যাট একজন কমেন্ট করেছেন, একটু দেখি।
স্মৃতিনুর কমেন্ট করেছে ক্যামব্রিজের কয়টা প্র্যাকটিস করলে আইএলস এর ভালো ধারণা পাওয়া যাবে, 15 পরগুলো একটু হার্ড হয় সেজন্য। আমি বলবো যে আসলে 15 থেকে প্র্যাকটিস করাই ভালো, কারণ 15 আগে যেগুলো এগুলো হচ্ছে অনেক পুরান। বর্তমানে আসলে আইএলস এক্সামটা যেরকম হয় এটা ওটা রিপ্রেজেন্টেটিভ না। তবে আপনার কাছে যদি ডিফিকাল্ট লাগে, আমরা কিন্তু অলরেডি জানি যে আইএলস যত দিন যাচ্ছে ততই কিন্তু ডিফিকাল্ট করা হচ্ছে। আজ থেকে 5 বছর আগে যারা আইএলস দিয়েছিল তাদের প্রশ্ন কিন্তু তুলনামূলক আজকে থেকে সহজ ছিল। এবং ইয়েস, ইট ইজ আ প্যাটার্ন দ্যাট ইউ ক্যান নোটিস ইন দ্য ক্যামব্রিজ বুকস অ্যাজ ওয়েল। কারণ ক্যামব্রিজের বইগুলো কিন্তু এরকম সময়ের সাথে আসতেছে। 15 অনেক আগে এসেছে, 20 এই বছর এসেছে, 19 এসেছে গত বছর। সো যদি এরকমই হয় যে আমরা আসলে 15-16তে কনফিডেন্ট না, আমরা শুরু করতে পারি, আমরা 11 থেকে শুরু করব। 11-র আগে যাওয়ার আসলে কোনো প্রয়োজনই নেই। এই বইগুলো এতটাই পুরান যে এগুলো বর্তমানে আইএলস এর স্ট্যান্ডার্ডের সাথে আসলে মিলে না। আমি বলবো 15 থেকে প্র্যাকটিস করাই ইনাফ, বাট ইয়েস, ইফ ইউ ফিল লাইক ইউ ওয়ান্ট মোর প্র্যাকটিস, আপনি 11 থেকে করতে পারেন। তবে আমি বলবো যদি 15 থেকে 11তে যাইতে চান, ওইটার থেকে বেটার হবে টু ডু সাম প্যাসিভ রিডিং। মানে নিজে রিডিং যদি ইমপ্রুভ করতে চান, শুধু আইএলস এর রিডিং করলে আসলে হবে না। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটার সাথে আপনি যতটা কানেক্টেড থাকবেন ততই কিন্তু আপনারা হচ্ছে বেটার করতে পারবেন। সো হোয়াট আই উড রিকমেন্ড ইজ প্রবাবলি সাম বুকস, নিউজ পেপার, আর্টিকেলস, উইকিপিডিয়া, ব্লগস। রিডিং করবেন, যত আপনি আপনার দৈনন্দিন জীবনে রিডিং করবেন ততই কিন্তু আপনি ইংলিশের সাথে কমফোর্টেবল হবেন যে হ্যাঁ আমি রিডিং করতে পারতেছি। সো শুধু ক্যামব্রিজ করলেই হবে না, আমাদের ক্যামব্রিজের বাইরেও কিছু রিডিং করা লাগবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট মাই অ্যাডভাইস, অ্যাটমিক হ্যাবিটস। অ্যাটমিক হ্যাবিটস একটা সুন্দর বই, ইটস বাই জেমস ক্লিয়ার। অবশ্যই সাজেস্ট করবো যে পড়বেন। আচ্ছা, চলে আসি আমরা এখানে। কত মিনিট সময় আছে আমাদের? এখনো 15 মিনিট মতো আছে। সো আমরা আসলেই এখানে চেষ্টা করব শেষ করা, আজকে হয়েও যেতে পারে, দেখা যাক। Although operators of large satellite constellations accept that they have obligations as stewards of space, Holger Craig points that the operators that become dash are unlikely to prioritize removing their satellites from space. So Holger Craig বলতেছে যে অপারেটর যারা কিনা কিছু একটা হয়ে যাচ্ছে, they are becoming something, are unlikely to prioritize removing their satellites from, যে তাদের প্রায়োরিটি থাকবে না, তারা যে নিজস্ব স্যাটেলাইট স্পেস থেকে সরাবে না। সো দেখি হলগার ক্র্যাগ আসলে এই সম্পর্কিত কি তথ্য দিয়েছে। সিতে চলে আসবো। The intergovernmental groups also advise lowering satellites deep enough into the atmosphere that they will burn up or disintegrate within 25 years. But so far, only about half of all missions have been avoided by 25 years. Holger Craig says, কি বলছে, head of the European Space Agency and in the office in general. Operations of the planned large constellation of satellites say that problems could increase. Despite their best intentions, what happens to those that fail or go bankrupt? যারা হচ্ছে দেউলিয়া হয়ে যায়, যারা যেই ধরনের কোম্পানি দেশে স্যাটেলাইট পাঠালো, স্যাটেলাইট পাঠার পরে দেউলিয়া হয়ে গেল, তারা কি করবে? দে আর প্রবাবলি নট গোয়িং টু স্পেন্ড মানি টু রিমুভ দেয়ার স্যাটেলাইটস ফ্রম স্পেস। যে তারা খুব সম্ভবত, যারা অলরেডি দেউলিয়া অথবা যাদের হচ্ছে ফেল হয়েছে, তারা মিশনটা সাকসেসফুল হয়, তারা কিন্তু টাকা খরচ করে নিজের নিজের স্যাটেলাইট স্পেস থেকে সরাবে এত জিনিস করতে চাবে না, এবং এটা খুবই স্বাভাবিক। সো হলগার ক্র্যাগ হচ্ছে এই কথা বলতেছে। সো এখানে আমরা বুঝতে পারতেছি অ্যান্সার হবে ব্যাংক্রাফট। তো উইথ দ্যাট আমাদের ইন্টারন্যাশনাল স্পেস এজেন্সির এই যে সামারি কমপ্লিশনটা, এটা ডান। আমাদের আর কি বাকি থাকলো? আমাদের বাকি থাকলো হচ্ছে এখানে ম্যাচিং ইনফরমেশন 28-30, এবং বাকি থাকলো হচ্ছে আমাদের 36, 37, 38 আর 39 ক্লাসিফিকেশন। সো দেখি অ্যাজ আই সেড, ক্লাসিফিকেশন যখন আমরা অপশনের নাম পাবো তখন an explanation of a person's aims এবং a comparison between tracking objects and efficiency. So একটা comparison হচ্ছে মানুষের তার ইচ্ছার একটা এক্সপ্লেনেশন। দেখি ডি, in theory given the vastness of space, satellite operators should have plenty of room for all these missions to fly space without near. So আমি হচ্ছে কুইকলি দেখতেছি, elevate the need for necessary maneuvers that are carried over to potential collisions.
If you knew precisely where everything was, you would almost never have a problem, says Marlon Sorge. সো আমরা এখানে মার্লন সর্জের একটা কথা পেয়ে গেলাম। মার্লন সর্জ কি বলেছে যে ইফ ইউ নো প্রিসাইসলি মানে হচ্ছে খুব সূক্ষ্মভাবে আপনি জানেন যে কোথায় সব কিছু আছে, ওয়ার এভরিথিং ওয়াজ, কোথায় সব কিছু আছে, ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ আ প্রবলেম। মার্লন সর্জের কথা মতে এখানে অলরেডি এখানে বলা হচ্ছে যে স্পেস অনেক বিশাল একটা জায়গা, স্পেস তো এমন না যে ছোট্ট একটা জায়গা। তো সব কিছু যেখানে আছে এটা যদি আপনি খুব সূক্ষ্মভাবে জানেন, আপনার প্রায় কখনোই এরকম ধরনের সমস্যা হবে না। সো এই কথাটার সাথে প্রিসাইসলি নেভার হ্যাভ আ প্রবলেম, এই ধরনের কথার সাথে দেখি আমাদের কোনটা মিলে ক্লাসিফিকেশনে। Knowing the exact location of space junk would help prevent any possible danger. সো মার্লন সর্জ কিন্তু এই কথাটাই বলেছে যে এক্স্যাক্ট লোকেশন, একটা স্পেস জাঙ্ক প্রিসাইসলি কোথায় আছে এটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, সো আমাদের এখানে ডিতে আর কি আছে দেখি। আজকে আমরা অলরেডি কিন্তু অনেকটুকু সলভ করেছি। আমি বুঝতে পারতেছি যে আজকে আমাদের মধ্যে জনগণ কম আছে, তো আজকে আর বেশি প্রেশার নিব না। আমাদের ডি কি এখানেই শেষ? হ্যাঁ, ডি এখানেই শেষ। আমরা ফাইনালি ইটা দেখব, ই এর পরে আজকের ক্লাসটি সমাপ্ত করব। তারপরে যেটা বাকি থাকবে ওটা নেক্সট ক্লাসে আমরা করে নেব। সিতিনু কমেন্ট করেছেন, থ্যাঙ্কস ভাইয়া ফর দ্য গাইডলাইন্স, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনি কিন্তু এই টেকনিক্সগুলো ইউজ করে অবশ্যই ইমপ্রুভ করতে পারবেন এবং পরের লাইভে এসে আমাকে জানাবেন। যেহেতু আমাদের পরের লাইভ, আমাদের নেক্সট লাইভটা আগামীকাল হচ্ছে না, আগামীকাল থেকে হচ্ছে আমাদের পূজার ছুটি। সো পরের লাইভটা হবে নেক্সট টিউসডেতে এসে অবশ্যই কিন্তু জানাবেন যে আপনি ইমপ্রুভ করতে পারছেন কিনা। ই, the field is called space traffic management because it's similar to managing traffic on the roads or in the air. Think about a busy day at an airport, says Moriba Jha, an astronaut of University of Texas. Planes line up in the sky, landing and taking off close to one another in a carefully choreographed routine. Air traffic controllers know the location of the planes down to 1 meter in accuracy. The same can be said for space debris. Not all objects in orbit are known as Hanten. So এখানে একটা কি কম্প্যারিজন করেছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে স্পেস ডিব্রি, মানে স্পেসের যে জাঙ্ক আছে, যে স্পেসের যে ময়লা আছে, এটার কম্পেয়ার করছে এয়ার ট্রাফিক কতটা সূক্ষ্ম এবং কতটা এফিশিয়েন্ট যে মানুষ 1 মিটার পর্যন্ত জানে একটা প্লেন কোথায় আছে। সো এখানে যে কম্প্যারিজনটা আমরা কিন্তু এটা ডিরেক্টলি কোয়েশ্চেনের সাথে মিলাইতে পারতেছি। কোনটা? সেটা হচ্ছে বলেছিল এই কম্প্যারিজন অবজেক্টস যে কোথায় আছে ট্র্যাক করা এবং efficiency of a transportation system. সরি, হঠাৎ করে কাশি উঠলো, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো ট্র্যাকিং অবজেক্ট এবং এফিসিয়েন্সি অফ এ ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কি ছিল? এয়ার ট্রাফিক। সো উইথ দ্যাট আমরা কিন্তু 30 মিলাতে পারছি ইতে। সো এই ছিল হচ্ছে আমাদের অ্যান্সার 30 ই। যেটা বললাম যে আমাদের আজকের ক্লাসে আমরা ই পর্যন্তই দেখব। আমাদের এখন পর্যন্ত 28 যেটা ছিল ওটা আমরা খুঁজে পাইনি, যদিও আমাদের সামারি কমপ্লিশন সবগুলোই আমরা খুঁজে পেয়েছি এবং আমাদের ফাইনালি লিস্ট অফ পিপল অথবা ক্লাসিফিকেশনে আমরা দুটো পেয়েছি, 3টি বাকি আছে। তো এই 3টা এবং আরেকটা যেটা রয়ে গেছে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাসে আমাদের আর সময় হচ্ছে না, যথেষ্ট সময় নিয়েছি। আপনারাও মোটামুটি অনেকে হয়তো টায়ার্ড হয়ে গেছেন, কারণ আজকের ক্লাসে লেকচারটা মনে হচ্ছে একটু বেশিই ছিল, জনগণ কম ছিল, শিখতে পেরেছি বেশি, কোনো সমস্যা নেই আমাদের। সো উইথ দ্যাট আমাদের আজকের ক্লাস এখানেই এতটুকু। আমরা নেক্সট ক্লাসে ই দেখেছি, এফটা পড়বো এবং এফে প্রবাবলি এখানে বাকিগুলোর আনসার আমরা পেয়ে যাব, তবে নাও পেতে পারি। যেটা করব অবশ্যই ডবল চেক করব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, তবে কিছুক্ষণ সময় নিব। ফাইনালি ক্লাস শেষে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, এবং যারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে, ক্লাস থেকে কিছু শিখতে পারেন, কাজের মনে হয়, অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং ফ্রেন্ডসদেরকে দেখাবেন যে হ্যাঁ ইউ ক্যান লার্ন সামথিং, যারা আইএলটিএস দিচ্ছে এবং যারা আইএলটিএস ইন্টারেস্টেড তাদের সাথেও। যারা আছি যে আমরা এখনও মেন্টরসের সাথে কানেক্টেড না, আপনারা কিন্তু অবশ্যই মেন্টরসের সাথে কানেক্ট হয়ে বিভিন্ন ধরনের যারা এক্সপার্ট আছে অন দ্য টপিক তাদের থেকে কিন্তু প্রপার গাইডলাইনটা পেয়ে যাবেন। আমরা আজকে সলিউশন করছি, এখন সলিউশনের মধ্যে টেকনিক দ্বারাই আমরা সলিউশন করছি, তবে টেকনিকগুলো কিন্তু একেবারে ফুললি দেখানো পসিবল হয় না। সো আমরা যেটা করব সেটা অবশ্যই হচ্ছে ফর দিস টেকনিক্স। আবারও বলছি,
শাফিক ইবনে জাবির কমেন্ট করছে ওকে স্যার পরের ক্লাসের জন্য ওয়েট করব। ও আচ্ছা, পরের ক্লাস নিয়ে সবাইকে অবশ্যই বলতে চাচ্ছি যে নেক্সট ক্লাস কিন্তু আমাদের আগামীকাল হচ্ছে না, আগামীকাল থেকে আমাদের পুজোর ছুটি। সো এই কারণে আমাদের নেক্সট ক্লাস হবে নেক্সট উইক টিউসডেতে। সো সবাই অবশ্যই নেক্সট উইক মঙ্গলবারে আমাদেরকে জয়েন করবেন। সো থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। ইয়েস, উইথ দ্যাট সবাইকে আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের আজকের লাইভ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি এখানে।